হলে গিয়ে অ্যাকশন প্যাকড ক্রাইম থ্রিলার দেখতে কে পছন্দ করেন না বলুন তো। আর সেই জন্যই আপনাদের সামনে খুব শিগগিরই বড় পর্দায় আসতে চলেছে ব্রহ্মার্জুন, এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে ব্রহ্মার্জুনের দুই মাফিয়া, মানে অনিন্দ সেনগুপ্ত এবং রোহন ভট্টাচার্য। ওয়েলকাম টু আমাদের চ্যানেল। থ্যাংক ইউ। তোমাদের দুজনের যে নাম, মানে অর্জুন এবং ব্রহ্মা, দুটো নামের সাথে কিন্তু আমাদের হিন্দু মাইথোলজির অনেকটা সম্পর্ক রয়েছে। একজন হচ্ছে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং একজন বিরাট যোদ্ধা। তো এই ছবিতে কি তোমাদের নামের মতোই তোমরা একে অপরের পরিপূরক মাফিয়া ইন্ডাস্ট্রিতে নিজেদের রাজত্ব শুরু করতে, যদি একটু বলো। হ্যাঁ, তুমি যেটা বলেছো খুব একটা অফ পয়েন্ট নয়। ট্রেলার এবং টিজার দেখে আমরা যেটা বুঝতে পেরেছি, যেই স্ট্রাকচারে গল্পটা বলা, দ্যাট ইজ নট যে এরকম আমরা প্রমিস করছি না যে আমরা হঠাৎ করে একদম একটা নতুন গল্প যা আজ পর্যন্ত বলা হয়নি সেটা করছি। সেই স্ট্রাকচারের মধ্যেই কাটাছেড়া টুইস্টস এন্ড টার্নস কিছু ইউনিক প্লটের মধ্যে রয়েছে। মেকিং ওয়াইজ যেরকম তুমি বললে, একদম মেইন স্ট্রিম একটা, যেখানে ক্রাইম থ্রিলার, দুজন মাফিয়া, দুজনই গ্রে চরিত্র। বোঝা যাচ্ছে যে তারা হিরো হলেও তারা যেহেতু একটা বেআইনি কারবারের মধ্যে আছে, তো নিশ্চয়ই গ্রে জোনের মধ্যে রয়েছে। তো সেইখান থেকে, এবং গ্রে জোনের ক্যারেক্টার মানুষ যতই না বলুক নিজের, হয়তো না গ্রে, না সাদা সাদা সাদা, কিন্তু মানুষ নিজেও গ্রে এবং মানুষ গ্রে দেখতে পছন্দও করে অবচেতন। তাই জন্য অ্যানিমাল সুপারহিট, তাই জন্য কবির সিং সুপারহিট একদম। আর আমি অনিন্দুর কথাটার থেকেই আমি আরেকটু বলবো, যেটা গ্রে জোনের মধ্যে হলেও কোথাও না কোথাও সব রকম রঙই আমাদের সবার মধ্যে থাকে। তো যেমন এদের একটা জায়গা আছে, যেমন এরা মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত, আবার এদের একটা জায়গাও আছে যে এরা নিজেদের বন্ধুত্বের জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে, নিজেদের ফ্যামিলির জন্য, নিজেদের সত্তাকে বজায় রাখার জন্য। তো এই ব্যাপারটাও আছে, তাই না? তো সবাই ওটা আমার মনে হয় পছন্দ করবে চরিত্রগুলোকে। তুমি যেরকম বললে যে গ্রে রে শেড বা যে কোনো ধরনের শেড আমাদের সবার মধ্যেই থাকে। তো মারপিট ছাড়াও, বন্ধুত্ব ছাড়াও যে একটা রং দেখতে পাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে প্রেমের রং। তো আলটিমেটলি পুষ্পা কার, বা পুষ্পা তোমাদের মাঝখানে কি কোনো বিদ্রোহ, কোনো ঝামেলা সৃষ্টি করেছিল? পুষ্পা তো আলু অর্জুনের শেষ পর্যন্ত পুষ্পা তোমাদের কারণেই হবে না, সেইটা এখন বলে দিলে তো প্লট পয়েন্টটা। কারণ দেখো, এই প্লটটার মধ্যে রোহন বলবে, আমি জাস্ট আমার মনে হয় যে এই প্লটটা it's not something which is promising you, ধরো it is not an interstellar, correct? So you know কিভাবে তুমি প্লট পয়েন্টগুলোতে আসছো। সেখানে এই যে অভ্যন্তরীণ টুইস্টগুলো, এইগুলো আশা করছি ন্যারেটিভটাকে কোথাও একটা ইউনিকনেস দিতে পারবে। এবং পুষ্পার সাথে সম্পর্কের সমীকরণ কার সাথে কি, এবং পুষ্পা এবং তাছাড়া মোহনা মিম আরেকটা চরিত্রে অভিনয় করছে, বাংলাদেশি একজন অভিনেত্রী, কিভাবে তারা এই সম্পর্কের সমীকরণগুলো, ব্রহ্মা অর্জুন এবং তাদের বন্ধুত্ব, তাদের কারবার, তাদের দুনিয়া, তাদের প্রেক্ষাপটে এফেক্ট ফেলবে, সেটাই ওই টুইস্টগুলো দিয়ে নির্ধারিত হবে। হ্যাঁ, আর আমার মনে হয় কোনো সিনেমার কিছু কিছু ছোট ছোট পয়েন্ট থাকে যেগুলো সিনেমা দেখার আগে না জানাই ভালো আমাদের সবার। তো এরকম ছোট ছোট কিছু এগুলো পয়েন্ট যেগুলো সিনেমায় গিয়ে দেখলে বেটার হবে। রোহনদা, তোমার অ্যাক্টিং এর একটা না জানা দিক যেটা দর্শকদের সামনে ফুটে উঠতে চলেছে, মানে তোমাকে তো এতদিন ধরে বেশ একটা লাভার বয়, কমেডি রোলসে প্রচুর দেখেছো, তো সেখান থেকে এখন একটা অ্যাকশন হিরো, প্রচুর অ্যাকশনস করছো, তো সেইটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমরা অভিনেতারা, আমি কিন্তু তুই তো আগে বাংলা দুদিন করেছিস, তো অ্যাকশন চরিত্র করেছে ও আগে, কিন্তু অ্যাজ দ্য লিডিং ক্যারেক্টার একটা অ্যাকশন ফিল্ম, এটা আমাদের দুজনেরই। আর কি বলতো, আমার মনে হয় অভিনেতারা না ভীষণ ডিপেন্ড করে থাকি তো আমরা অনেক কিছুর উপর, তো আমাদের সুযোগটাও দরকার। আর যেহেতু আমরা নিজেরা কিছু বানিয়ে ফেলতে পারি না আমাদের জন্য, তো আমার ইচ্ছে ছিল অনেকদিন, কিন্তু আমি চরিত্র সেরকম ভাবে পাইনি। আমার কমেডিতে আমাকে লোকে পছন্দ করেছে, খুব ভালোবেসেছে, আমিও কমেডি করতে ভালোবাসি, কিন্তু এইরকম চরিত্র আমি করতে চাইতাম সবসময়। আমি এখন পেয়েছি সেরকম চরিত্র প্লে করার একটা সুযোগ, তো এটাতে চেষ্টা করেছি যাতে খুব ভালো করে, আমি যেরকম ভালোবাসা কমেডি করে পেয়েছি, আশা করবো সেরকমই ভালোবাসা পাবো এটার জন্য। আমি রোহনের এখানে একটা কথা অ্যাড করতে চাই, তো সকলে, আমি রোহন ইজ নট আ পার্সন যে নিজের সম্বন্ধে, ব্যক্তিগত জীবন সম্বন্ধে বা স্কিল সম্বন্ধে বিজ্ঞাপন করে। আমি বলতে চাই, বিশেষ করে অ্যাকশন জনরাতে, ওয়াই ইউ হ্যাভ টু চেক হিম আউট, বিকজ ও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কম সংখ্যক মানুষদের মধ্যে একজন যারা মুখ্য চরিত্রে অভিনয় করার আমরা চেষ্টা করে সাস্টেন করার চেষ্টা করছি।
ও কিন্তু সত্যি সত্যি প্রফেশনালি কমব্যাট স্পোর্টসে ট্রেন্ড। ও কিন্তু আমাদের রাজ্যকে ন্যাশনাল লেভেলে কিন্তু ক্যাপ্টেনশিপে কমব্যাট স্পোর্টস থেকে রিপ্রেজেন্ট করছে। সো হি হ্যাজ দ্যাট ব্যাকগ্রাউন্ড। আর তার সাথে অবভিয়াসলি সেটা ওর সোশ্যাল মিডিয়া ফলো করলে বোঝা যায় যে রোহন ইজ সামওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন ফিটনেস অ্যান্ড অ্যাথলেটিক্স। সো যেরকম ভাবে তোমরা কমেডি চরিত্রকে পছন্দ করেছো, প্রেমের চরিত্রে টেলিভিশনে বজগোবিন্দ হোক তার মধ্যে প্রেম এবং কমেডি দুটো ছিল, অস্ট্রেলিয়াতে কমেডি চরিত্রে এবং ড্রামার চরিত্রে, আমার মনে হয় দিস ইজ সামথিং উইচ ইউ উইল এনজয় অ্যাজ ওয়েল। এটা সত্যিকারের বন্ধু হচ্ছে সবকিছু জানে, বন্ধুরা মানে ওকে জিজ্ঞেস করে নিতে হবে। হস্টেল ডেজে তোমাদের যেরকম অন স্ক্রিন রোম্যান্সটা ছিল, এইখানে মানে এই ছবির সেটে ক্যামেরার পেছনে কি সেই রোম্যান্সটাই ছিল? কতটা দুষ্টুমি, কতটা ফান করতে তোমরা? আরো বেটার ছিল, কারণ হস্টেল থেকে আরো বন্ধুত্ব আরো মানে হস্টেল থেকে বন্ধুত্ব তৈরি হচ্ছে, ততক্ষণে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এই যে আজকে আমি ওকে তুমি প্রশ্ন করেছো, ওর হয়ে আমি বলে দিচ্ছি, এটাতে একটা অধিকার বোধ না থাকলে হয় না। আজকে রোহনের জায়গায় যদি আরেকজন সহ প্রফেশনাল আমার থাকতেন, তার হয়ে আমি কথা বলে দিচ্ছি, সেই অধিকার বোধ আমার নেই, থাকার দরকার। একজন অ্যাডাল্ট মানুষ, আমি রোহনকে ভালোবাসি বলে এবং ও জানে আমি ওকে কতটা ভালোবাসি, তাই জন্য ও আমাকে সেই অধিকার বোধটা না বলেও দিচ্ছে যে হ্যাঁ তুই আমার সঙ্গে বলতে পারিস। তো এইটা সবসময় আমার আমরা খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি। তো আমরা যখন জানতে পেরেছিলাম যে একসাথে এই কাজটা করব, আমাদের একটা আনন্দ হয়েছিল যে আমরা আউটডোরে কাজটা করব আবার। তো আউটডোরে যদি বন্ধু থাকে সাথে তো খুব মজা হয় শুটিং এ। তো মজা করেছি প্রচুর শুটিং এ আমরা। ঝাড়খণ্ড কেমন লাগলো? ঝাড়খণ্ড জায়গাটা খুব সুন্দর লেগেছে। ঝাড়খণ্ড খুব সুন্দর, পাহাড় আছে ঝাড়খণ্ডে, ঝর্ণা আছে, জঙ্গল আছে। তো আমার খুব পাহাড় জঙ্গল ভালো লাগে, তো ঝাড়খণ্ড সেই জন্য খুব ভালো লেগেছে। কিছু কিছু জিনিস দেখে খুব কষ্টও পেয়েছি। ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষরা এখনো এভরিডে ভাত খেতে পারে না, ওদের রোজের ভাতটাও জোগাড় করতে পারে না। তো এরকম পিছিয়ে থাকা জায়গাও আছে ঝাড়খণ্ডে, তো সেগুলো দেখাটাও খুব কষ্টকর। হ্যাঁ, আর বাকি ঝাড়খণ্ডের ওয়েদার তো আমাদের এখন পশ্চিমবঙ্গের ওয়েদার অলমোস্ট একই রকম হয়ে গেছে, খুব গরম। ইনফ্যাক্ট আমরা প্রথম শিডিউলটা ঘাটশিলাতে যেখানে এবং সেকেন্ড শিডিউলে যেখানে আমার অসুস্থতার কারণে ওদেরকে অ্যাডজাস্ট করে করতে হয়েছিল, আমি যেতে পারিনি বলে, সেই যে দুটো ঘাটশিলাতে হয়েছে। ঘাটশিলা তুমি যদি দেখো কালচারালি, তুমি 75% মানুষকে যদি জিজ্ঞেস করো, তারা কিন্তু ভাবে ঘাটশিলা পশ্চিমবঙ্গের পার্ট মোটামুটি। তো মানে ওর মধ্যে ঝাড়খণ্ডের ফ্লেভার যেটা তথাকথিত ওদের একদম এথনিক ফ্লেভারটা, সেইটা আমরা শুটিংয়ের সৌজন্যে যেই যেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পেরেছি, সেখানে অনেক বাঙালি প্রভাবও পেয়েছি। কিন্তু যেরকম ধরো আমি একটু আগে বললাম যে কালচারালি আমরা অনেক কিছু জানি, তো যে দেওঘর যে বাংলার পার্ট নয় সেটা আমি জানতাম না, কারণ আমি দেওঘরের স্মৃতি পড়েছি শরৎচন্দ্রের লেখা। তো স্বাভাবিক আমাদের জেনারেশন সেরকম শিখছি। তো দেওঘর আর শিমুলতলা, কারণ তুমি শিমুলতলাতে গেলে এখন বোর্ড বাংলায় লেখা দেখতে পাবে, যদিও ঝাড়খণ্ড বা বিহার বা গিরিডি প্রফেসর শঙ্কর আমরা জানি ফিকশনাল যেখানে উনি থাকেন। তো ঘাটশিলাও আমার জানা যখন প্রথম গেছিলাম, প্লাস আমরা যে শিডিউলে শুট করি, উই রিয়েলি ডোন্ট গেট দ্য টাইম যে আমরা এক্সপ্লোর করবো জায়গাটাকে। আমি আরো মোটামুটি জঙ্গল পাহাড়ের মধ্যে থ্যাঙ্কফুলি, আর যেহেতু প্রেক্ষাপটটাও সেরকম আর কি, ওর মধ্যে যতটা নিজেদের মধ্যে মজা এবং কতগুলো বন্ধু থাকার জন্য, নতুন সেট, নতুন লোক, তাদের সাথে কাজ করা। একজন নিজের লোক থাকলে কি সুবিধা হয় যে আমার ডাউন দিনে জানি আছে, আমার কেউ নিজের আছে। আর সারাদিন শুটিং এর পর রাতে হোটেলে ফিরে একটা আড্ডা মারা হতো, তো সেটা খুব রিল্যাক্স করার একটা সময়। তোমরা খুব ক্লোজ বন্ধু তো বুঝতেই পারছি। তাই আমার কাছে তোমাদের জন্য কিছু ছোট ছোট প্রশ্ন রয়েছে, কিছু ছোট দেখি যে তোমাদের মধ্যে কে কোনটা বেশি মানে করে থাকো। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, সব থেকে বেশি শুটিংয়ে লেট করে কে আসতো? আমার আর ওর মধ্যে তুলনা, আমার ওর মধ্যে অনিন্দ ভীষণ পার্টিকুলার একজন মানুষ, পারফেকশনিস্ট। তো ও কখনো লেট করে না, লেট করলে আমি ঘুম থেকে ওঠার জন্য। আমাদের খুব খারাপ টাইমিং অ্যাকচুয়ালি শুট হতো, রাত 1-1:30 অব্দি শুট হতো, আবার সকাল সকাল কল টাইম। ঘাটশিলাতে কিন্তু আউটডোর শিডিউলে কোনোদিন আমি তোকে লেট করতে দেখিনি। হ্যাঁ, কলকাতা শিডিউলে আমার কাছে হসপিটালে তোর একবার খুব জ্বর হয়েছিল, মনে আছে? আমরা সকলে যখন কোভিডের সেকেন্ড ফেজটা পড়ে, আমার বগুড়ন জলপাইতে গিয়ে জ্বর হয়ে গেছিল, যখন ওরা পুরো আমাকে সামলেছে আর কি, আমার সেবা শুশ্রূষা করেছে। শুটিং এর সময় আমরা বিচে শুট করছি, জ্বর নিয়ে বৃষ্টিতে ভেজে শুটিং করবে। এবার ও মানে ও অর্পণ সবাই এই করছে, আমরা একে অপরের খেয়াল রাখতাম। আমার জ্বরটা আসছে কলকাতায় ফিরে যে শিডিউলটা শুরু হয়েছে, এসে রোহনকে দমদম, তখন আমার দমদম থাকতো, গাড়ি নিতে গেছে। এবার রোহন
ও এটাকে শুয়েছে প্যারাসিটামল খেয়ে। ওর ভোর আমাদের কল টাইম ভোর 6টা, লোকেশন কল টাইম, আমাকে 5টার সময় তুলবে, তার 3টের সময় 102 জ্বর। সো সেখানে ক্ষেত্রে মানুষ হিসেবে লেট হতে পারে, একটু হতে পারে। পরের প্রশ্ন, টিমের মধ্যে সবচেয়ে বড় ফুডি কে? ফুডিও আমি। হ্যাঁ হ্যাঁ না অ্যাকচুয়ালি আমি বলবো একটা কথা, অনিন্দ হচ্ছে হাই মেটাবলিজম, ঠিক আছে? ও এক্ষুনি যদি 4 প্যাকেট বিরিয়ানিও খেয়ে নেয়, ওকে দেখে কেউ বুঝতে পারবে, কিন্তু আমি জল খেলেও আমার গায়ে লেগে যায়। ওকে আরো সচেতন থাকতে হয় অনেক বেশি। খেতে আমরা ইকুয়ালি দুজন ভালোবাসি, কিন্তু ওকে আরেকটু বেশি সচেতন থাকতে হয়। মানে তার মানে শুটিং এর মাঝখানে একটু বেশি খাওয়া হয়ে গেলে পুশ-আপস গুলো বেশি তুমি করতে, তুমি কি দেখে কাম? অনিন্দ ওয়ার্কআউট করতে দারুণ ভালোবাসে, ও এভরিডে ওয়ার্কআউটটা মিস করে না, তো ভীষণ ডিসিপ্লিন লাইফ অ্যাকচুয়ালি ওর। তো ও ও রেগুলার ফুটবল খেলে, নিয়মিত ফুটবল খেলে, নিয়মিত জিমটা করে, তো সবকিছু সামলেও, এত শুটিং, এত অভিনয়, সবকিছু সামলেও শরীরচর্চাটাও করে। তো এটা দেখে অনেক কিছু শেখা যায় অ্যাকচুয়ালি, টাইমটা ম্যানেজ করতে হয় না। আর উই লার্ন ফ্রম ইচ আদার। আমার মনে হয় আমরা তো সেইখানেই বোধহয় একটা মিউচুয়াল যে বন্ধুত্ব, সমবন্ধুত্ব তৈরি হতো, যেখানে আই ফাইন্ড থিংস টু লার্ন ফ্রম হিম অ্যান্ড হি ফাইন্ডস থিংস টু লার্ন ফ্রম মি। সেই তাহলেই তো পারস্পরিক সম্পর্কটা গড়ে ওঠে। এবং আমার পরের প্রশ্ন, কে প্র্যাঙ্ক করতে সব থেকে বেশি ভালোবাসে? মনে হয় যদি আমরা দুজনেই না অত্যন্ত অ্যাকচুয়ালি খুব বেসিক্যালি পোলাইট এবং ভদ্র প্রকৃতির মানুষ, মানে অফ ক্যামেরা যদি দেখো আমাদের মাথায় প্র্যাঙ্ক আসে না সেটা নয়, কিন্তু আমরা দুজনেই খুব একটা প্র্যাঙ্ক পুল করি না, মানে প্র্যাঙ্ক করি না সেটে, সত্যিই তাই। প্রিয়াঙ্কার কখনো কোনো প্র্যাঙ্ক করনি তোমরা? মনে পড়ছে না, আমরা মনে হয় প্র্যাঙ্ক করেছিলাম হস্টেলে যে অর্পণের উপর। অর্পণ এমনই একটা ছেলে, মানে আমাদের থেকেও, মানে আমি আর রোহন সত্যি অফ ক্যামেরা যতটা পোলাইট, আমরা দেখেও আমরা হলাম অর্পণ এবং সভ্যতার মাঝখানে ব্রিজ, ভদ্রতা দিক থেকে। অর্পণ সভ্যতার ঊর্ধ্বে আমরা একটা জায়গায় রয়েছে। অর্পণ does not have to be even pranked. অর্পণকে কোনো কথা তুমি যদি সিরিয়াসলি একটু বলো, অর্পণ will believe you, and not because he's stupid, because he's so trusting a person. একদিন আমরা আড্ডায় বসেছিলাম, একটা হস্টেলটা শেষ হয়ে গেছে তখন, আমরা রাতে একটা জায়গায় আড্ডায় বসেছিলাম, তো অর্পণের আসার কথা, তো ওর ঠাকুমার শরীর খারাপ, সেই জন্যও আসতে পারেনি আড্ডাতে। আমি লিখেছি যে তুই এটা কি করে করতে পারিস, হ্যাঁ তুই কি করে আসলি না। ও আমাকে প্রেসক্রিপশন থেকে শুরু করে থাকে, সব হোয়াটসঅ্যাপ করছে আমাকে, আমার এই হয়েছে, আমার ঠাকুমার এই হয়েছে। আর ওটা মজা করে যে পিছনে লেগেছে যে তুই এরকম করতে পারলি ভাই, তুই আজকে আর এলি না। আর অপর জেনুইনলি বলছে যে পরের প্রশ্ন হচ্ছে যে সব থেকে বেশি ডায়লগ কে বলেছে তোমাদের মধ্যে? আমি অনেক বেশি কথা বলবো, এটা তুমি অনেক বেশি কথা বলি। অনিন্দর একটা ব্যাপার আছে, তোমার কোন সাবজেক্টে তুমি কথা বলতে চাও, তুমি শুধু ওর সামনে সাবজেক্টটা বলো, এটা দারুণ ব্যাপার। এটা ওর থেকে অনেক কিছু জানতে পারি, আমি যে ব্যাপারটার ব্যাপারে জানি না। আমি যদি কালমানিয়া কোরিওগ্রাফিতে কখনো যাই, ফোন অফ ফ্রেন্ড আমার থাকবে, ফোন অফ ফ্রেন্ড আমার অনিন্দ, কারণ ওর সব বেশিরভাগ জিনিসে আমরা যেটা শাহরুখ খানকে দেখতে পাই, যেটা সবকিছুতে কিছু না কিছু উনি জানেন, অনিন্দ আমাদের শাহরুখ খান। বন্ধু আমাকে নিশ্চিন্ত দেন, আমার আজ সত্যি কথা, অনিন্দ বেশি কথা জানিস, ওটা জানাতে গেলে তো কথা বলতেই হবে। অনিন্দর সাথে থাকলে টাইম কেটে যাবে তোমার, কিছু একটা টপিক তুলে দাও, ও সব ওইটার ব্যাপারে বলবে। আর বন্ধুদের সাথে একটা সুবিধা হচ্ছে, ধরো আমি বাতুলতাও করছি, আমার বন্ধু তো আমাকে জাজ করবে না। যদি মনে হয় যে বাংলা এই চুপ করতে হবে, কোনো বিয়ে নেই সেটা, না না না, আরে বন্ধু বলবে না তো কে বলবে? তাহলে তো ও বন্ধু হলো না। যদি ও আমার সব হাতে হ্যাঁ মেলায়, তাহলে তো বন্ধু নয়, আমি তোর বন্ধু নই। তাহলে বন্ধু প্রকৃত তো সবসময় you will see you as you are। এবং আজকে শেষ আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে মোস্ট লাইকলি একটা সিক্রেট রিলেশনশিপ রাখতে পারবে? সিক্রেট রিলেশনশিপ আমার মনে হয় আমরা যেই পর্যায়ে জীবনে পৌঁছেছি দুজনেই, এবং উইথ আর হিস্ট্রি ইন রিলেশনশিপস অ্যান্ড আর এক্সপিরিয়েন্স, আর আমাদের যা যা অভিজ্ঞতা হচ্ছে, আমরা দুজনেই আমরা অ্যাডভার্টাইজও করি না। রোহন বলবে, কারণ আমি রোহনের জীবনকে যেহেতু ব্যক্তিগত জায়গা থেকে জানি, এবং রোহন আমার জীবন ব্যক্তিগত জায়গা থেকে জানে, আবার আলাদা করে খুব একটা লোকাইও না, অ্যাডভার্টাইজও করি, লোকাইও না। সুতরাং খুব একটা আমরা পার্সোনাল লাইফে লম্পচম্প পাবলিকলি করি না। তুমি যদি জিজ্ঞেস করো সম্পর্কে আছে কি আছে ব্যক্তিগতভাবে অফ ক্যামেরা, কখনো অন ক্যামেরা বলতে পারি,
কিন্তু একটা জায়গায় বোধহয় আমরা লাইন ড্র করি, সেটা আমরা রাখি। কিন্তু সিক্রেটিভ যে ওরকম করি না। I don't think both of us we are actually even আমাদের প্রফেশন যে আমরা দুজনেই তো মানে 35-এর উঠছে বয়স, সেখানে ওইটুকুনি ম্যাচুরিটি হয়তো এসছে, বা অন্তত আমাদের যে ধরনের আমাদের যেটা চিন্তা ভাবনা ধারা, সেটা ঠিক বলছি না, যে আমাদের প্রফেশনের সাথে সেটাকে আলাদা করে রাখার চেষ্টা করি। অনিন্দ্য যেহেতু খুব সুন্দর কথা বলতে পারে গুছিয়ে, ও দারুণ কথা বলে। তো অনিন্দ্য যে কথাগুলো বললো না এক্ষুনি তোমাকে, প্রত্যেকটা ওয়ার্ড আমার মনে হলে এই সেম কথাগুলো আমি বলতে চাই। আমি হয়তো এত সুন্দর করে বলতে পারতাম না, আমি এইভাবে বলতাম যে আমি যখন রিলেশনশিপে কারোর সাথে আছি সেটা কিন্তু তোমরা সবাই জানো, কিন্তু আমাকে কখনো দেখবে না পাবলিকালি তার হাত ধরে ঘুরতে, বা ক্যামেরা দেখলেই হাত ধরে নিতে থাক, একদম। আমরা অনেককেই দেখি যে ওটা খুব শো অফ করে, কিন্তু আমরা হয়তো শো অফ করবো না, আমরা বলতে চাই না পাবলিকালি যে হ্যাঁ আমরা রিলেশনে আছি এই, আবার আমরা লুকোতেও চাই না, একদম এই কথাটাই। আমরা আমাদের কাজের জায়গাটায় কাজই করতে চাই বেসিক্যালি, ওটা তো কাজ না, ওটা পার্সোনাল। এবং খুব শিগগিরই তোমাদের একটা খুব সুন্দর কাজ দর্শকদের সামনে আসতে চলেছে, তো দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে বাংলা সিনেমার সাথে থাকুন, পাশে থাকুন। ব্রহ্মার্জন একটা বাংলা কমার্শিয়াল সিনেমা, আমরা চাইছি আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখুন এবং সবাইকে দেখতে বলুন। তো আপনাদের সাপোর্টটা খুব দরকার, আমরা ইন্ডিপেন্ডেন্টলি অন্যরকম একটা ধারার ছবি বানানোর চেষ্টা করেছি, আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করুন, ব্রহ্মার্জন দেখুন। আমারও এক্স্যাক্টলি ও যেটা বলেছে একেবারেই ফর চেঞ্জ, আমি কম কথা বলে ওর কথা সমর্থন করবো, যে একদম যেটা বলেছে আমারও সেটাই বক্তব্য। যদি আসেন 23 মে অনুবাদ, নিকটবর্তী প্রেক্ষাগৃহে খুব খুশি হবো। এবং তারপর আপনাদের যদি খারাপ লাগে আমার পারফরমেন্স আপনারা তো যোগ করবেন, আমরা তো অ্যাকসেপ্ট করছি, কোনো পার্সোনাল কিছু তাতে বিদ্বেষ নেই, যা খুশি করবেন, কিন্তু সিনেমাটা দেখতে আসতে পারলে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের আজকের এই আড্ডাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনেও। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।